7ই ডিসেম্বরের মধ্যে কলকাতায় নির্বাচিত পুর বোর্ড ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগে অচলাবস্থা তৈরি হয়। পরিষেবা বজায় রাখতে 8ই জুন বসানো হয় প্রশাসক বসানোর 6 মাসের মধ্যে নিয়ম মেনে নির্বাচিত পুর বোর্ড। ভোটের আগে হবে ওয়ার্ড পুনর্বিন্যাস। যেহেতু একটি অচল অবস্থা সৃষ্টি হওয়ার পরে মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আমরা নিয়ম মেনে আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি। আমি এটা বিতর্কের জায়গায় নিয়ে যাব না, আইনের পরিভাষা দিয়ে বলবো। তাই রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। 8ই জুন প্রশাসক বসেছে। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। এটা নিয়ে আপনারা এতটুকু বিচলিত হবেন না। আমরা ডিলিমিটেশনের মধ্য দিয়ে আমরা কলকাতায় ওয়ার্ড পুনর্বিন্যাস করে একটি 6 মাসের মধ্যে নির্বাচিত বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিই। এটাই আমাদের সকলের ইচ্ছা থাকুক। এদিন কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। অনুরোধ আপনারা আস্তে আস্তে সব এমএলএরাই এসেছেন। এ পক্ষ পক্ষ নেই আমাদের কাছে, একটাই পক্ষ, উন্নয়নের পক্ষ, বিকাশের পক্ষ, প্রগতির পক্ষ। আমি প্রাক্তন মেয়র এবং বিধায়ক ফিরহাদ হাকিম এবং প্রাক্তন বিরোধী দলনেত্রী শ্রীমতী মীনা দেবী পুরোহিত সহ সকলকে আমার অন্তর থেকে সম্মান জানাই। এখন আমরা ওরা আর নয়, পরিষেবা দিতে সব পক্ষকে আবেদন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোটা ভারতবর্ষেরই মিনি ইন্ডিয়া হলো কলকাতা। এখানে কত কর্পোরেট, কত সরকারি দপ্তরের হেডকোয়ার্টার রয়েছে। এখানে স্বাভাবিকভাবে এই শহরে কর্পোরেশনের কিছু কাজ আছে যেটা রাজ্য বা কেন্দ্রীয় সরকার করে না। এই কাজ 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিনও বন্ধ রাখা যায় না। সাফাই অভিযান, পানীয় জল দেওয়া, পার্কিং এর ব্যবস্থা করা, পার্কগুলিকে রক্ষণাবেক্ষণ করা, জন্ম মৃত্যু নথিভুক্তকরণ করা, প্ল্যান কনভার্সন, মিউটেশন, নানাবিধ কাজ রয়েছে যা আইন করে কর্পোরেশনকে আমরা আমাদের বিগত দিনে ব্যবস্থায় দিয়ে যাওয়া হয়েছে। প্রশাসক আমরা বসিয়েছি, প্রশাসককে সহযোগিতা করার দায়িত্ব আপনাদের সকলের। আসুন আমরা ওরা নীতি ছেড়ে দিয়ে আমরা সবাই উন্নয়ন, বিকাশ, প্রগতির মধ্য দিয়ে আমাদের কলকাতাকে এগিয়ে নিয়ে যাই। কাল কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাহাড়ে জোড়া কর্মসূচি রয়েছে শুভেন্দুর। কার্শিয়াংয়ে মন্টেভিউ গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে, আর সভার পরও একাধিক কর্মসূচি রয়েছে। আমাদের সঙ্গে পার্থপ্রতিম সরকার রয়েছেন প্রতিনিধি। পার্থপ্রতিম, কাল ঠিক কিরকম কর্মসূচি রয়েছে? মুখ্যমন্ত্রী কোথায় কোথায় যাবেন তিনি? দেখো, নতুন মুখ্যমন্ত্রী এটাই প্রথম পাহাড় সফর এবং আগামীকাল তিনি সকাল 11টা নাগাদ হেলিকপ্টারে তিনি পৌঁছবেন শিলিগুড়ি এবং তারপর সড়ক পথে চলে যাবেন কার্শিয়াং। কার্শিয়াংয়ে তার জোড়া কর্মসূচি রয়েছে। প্রথমে মন্টিভিউ গ্রাউন্ডে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, এনডিএ শরিক থেকে শুরু করে বিভিন্ন সমাজ এবং বিভিন্ন সংগঠন থেকে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়া হবে, তাকে সংগঠন জানানো হবে এবং সেখান থেকে তিনি পাহাড় চড়াই বর্ষের এবং সমতলের বাসিন্দাদেরকে বার্তা দেবেন সেই মন্টিভিউ গ্রাউন্ড থেকে। এবং গোটা পাহাড়ের পাশাপাশি চড়াই দোয়ার সমতল বিভিন্ন প্রান্ত থেকে তাদের সাধারণ মানুষকে সেখানে তারা ডেকে পাঠিয়েছে, ডাকা হয়েছে। জাতির সাংসদ রাজু বিস্তার তিনি নিজে বিভিন্ন গ্রাউন্ড পরিদর্শন করেন এবং তার আগে তিনি জানান যে পাহাড়ে শিলিগুড়ি থেকে একেবারে কার্শিয়াং ওঠার মুখে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীকে কোথাও খাদা পড়ানো হবে, কোথাও পুষ্পবৃষ্টি করানো হবে, কোথাও বা ফুলে বুকে তুলে দেওয়া হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বরণ করে নিতে একেবারে প্রস্তুত পাহাড়। এবং তারপরে মন্টিভিউ গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী সভা শেষে তিনি চলে যাবেন গোথিল স্কুলের মাঠে। সেখানে জনকল্যাণ শিবির যে করা হয়েছে এবং আন্তর্জাতিক জনকল্যাণ শিবিরের সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী
ও সেখান থেকে পাহাড়ের বিভিন্ন প্রান্তের উপভোক্তাদের হাতে তিনি কারো হাতে শংসাপত্র তুলে দেবেন এবং সেখান থেকেও কিন্তু পাহাড়বাসীর উদ্দেশ্যে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এই প্রথম পাহাড় সফরে কি বার্তা দেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা উত্তরবঙ্গ। ধন্যবাদ পার্থ। বেসুরো বিধায়কদের সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বেসুরো যে যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক। আজ বিধানসভায় বেসুরো ব্লকের বৈঠকে ফিরহাদ। আমরা দেখেছিলাম আগেও বেসুরোদের সঙ্গে বৈঠক করেন বন্দরের বিধায়ক। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, আমরা দিল্লিতে দেখলাম তৃণমূলের বেসুরো সাংসদরা এনসিপি এর সঙ্গে মিশে গেলেন। এবার বাংলার বিধানসভায় কি হবে তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন এই বেসুরো বিধায়কদের সঙ্গে ফিরহাদের বৈঠক, বিধায়কদের সঙ্গে ফিরহাদের বৈঠক কি ইঙ্গিত বহন করছে? প্রথমত দিল্লির মডেল বাংলাতেও চালু হবে কিনা তা নিয়ে অবশ্যই রাজনৈতিকভাবে একটা জল্পনা রয়েছে। তবে সূত্রের খবর যে দিল্লির যে মডেলটা বাংলাতে এই মুহূর্তে চালু হচ্ছে না। এবং ইতিমধ্যেই তুমি জানো যে বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্য বিধানসভা স্পিকার তিনি স্বীকৃতি দিয়েছেন। বিরোধী দলনেতার ঘর তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময় জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের ব্লকের, তাদেরকেও বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ফিরহাদ হাকিমের আশা অত্যন্ত রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ এবং আজকে দেখতে পাওয়া যাচ্ছে একদম বিধানসভার ফটক পর্যন্ত তাকে সন্দীপন শাহ তাকে কাজকে এগিয়ে দিয়ে গেছেন। তার সঙ্গে বিদ্রোহী ব্লকের অপর একজন বিধায়ক তিনিও উপস্থিত ছিলেন। তাহলে কি খুব শীঘ্রই ফিরহাদ হাকিমের তরফ থেকে তিনিও যে বিদ্রোহী ব্লককে সমর্থন করতে চলেছেন সেই বিষয়ে জানিয়ে দেওয়া হবে? সূত্রের খবর সেটি হয়তো হতে চলেছে, খুব শীঘ্রই হয়তো তাদের তরফ থেকে সেই বিষয়টা জানানো হবে। এবং নিয়ম অনুযায়ী হচ্ছে যারা প্রথম দিকে সই করে যারা জানিয়েছিলেন স্পিকারের কাছে যার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছিল সেটিতে একরকম তথ্য, আর বাকিগুলির ক্ষেত্রে হচ্ছে যারা সমর্থন করছেন তাদের তরফ থেকে চিঠি বিধানসভা স্পিকারের কাছে জমা করবে। এবং বারবার ধরেই বিভিন্ন পরিষদীয় দলের নেতারাই বলছেন যে ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত, ফলে দিল্লির মতো না হলেও রাজ্য বিধানসভার ক্ষেত্রে আলাদা ব্লক গঠন করে তারা যে এগোচ্ছেন সেখানে ফিরহাদ হাকিমের যে পূর্ণ সমর্থন কার্যত থাকতে চলেছে এই দুদিনের বৈঠক থেকে তার কাছে তো স্পষ্ট হয়ে গিয়েছে। বেশ, ধন্যবাদ আবির। তৃণমূলের বেসুরোরা মিশছেন নতুন দলে। নবান্নর কাছে এনসিপিআই এর হেডকোয়ার্টার। এনসিপিআই এর প্রতীক পেনের নিব রশি। এনসিপিআই হেডকোয়ার্টার থেকেই ছাপা হয় দলীয় মুখপত্র। এনসিপিআই এর মুখপত্রের নাম জাগো বিশ্ব। তৃণমূলের বেসুরোরা মিশেছেন নতুন দলে। নবান্নর কাছেই এনসিপিআই এর হেডকোয়ার্টার রয়েছে। এনসিপিআই এর প্রতীক পেনের নিব রশি। এই হেডকোয়ার্টার থেকেই ছাপা হয় দলীয় মুখপত্র। এনসিপিআই এর মুখপত্রের নাম জাগো বিশ্ব। তৃণমূলের যারা বেসুরোরা তারা মিশছেন নতুন দলে। সেই নতুন দলের নাম হচ্ছে এনসিপিআই। নবান্নর কাছেই এই এনসিপিআই এর হেডকোয়ার্টার। এনসিপিআই এর প্রতীক পেনের নিব রশি। এর যে হেডকোয়ার্টার সেখান থেকেই দলীয় মুখপত্র ছাপা হয়। আর এনসিপিআই এর মুখপত্রের নাম জাগো বিশ্ব। খবরটা আসছে সেটা ঠিক। হ্যাঁ, পঞ্চায়েতের নির্বাচনে লড়াই ছিল। আমাদের ওই লোগোটা ছিল হচ্ছে ওই পেনের কলমের পেনের কলমের চিহ্ন ছিল, একটা চিহ্ন ছিল। নবান্নর কাছে এনসিপিআই এর হেডকোয়ার্টার। নির্বাচন কমিশনে দেওয়া ঠিকানায় পৌঁছে গেল নিউজ 18 বাংলা। এরা প্রথমে যখন এই বিল্ডিংটা এনজিও ছিল, এনজিও বাচ্চাদের পড়াশোনা হতো, কিছু বাচ্চা ছিল। এনসিপিআই পার্টিটা কবে তৈরি হলো? এটা 2023 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি, পঞ্চায়েত ইলেকশন থেকে। প্রতিষ্ঠাতা বা কারা দায়িত্বে ছিলেন? শিউলি কুণ্ডু, ওনার হাজবেন্ড, হ্যাঁ, পঞ্চায়েতে পার্টিসিপেট করেছিলেন। বাইরে থেকে লোক আসা যাতায়াত করে, কে আসছে ভেতরে ভেতরে সেটা আমরা তো আর অত ফলো করি না। রবিবাসরীয় দুপুরের নাটকীয় রূপ দেখেছে রাজধানী দিল্লি। তৃণমূলের বিক্ষুব্ধ 20 জন সাংসদ তারা তৃণমূল কংগ্রেস ছেড়েছেন এবং নতুন এক দল যার নাম এনসিপিআই সেখানে যোগদান দিয়েছেন। এই এনসিপিআই কি? এর রাজনৈতিক ভবিষ্যৎ বা রাজনৈতিক অতীত কি? এই সমস্ত একাধিক প্রশ্ন উঠছে। তারই মাঝে আমরা চলে এসেছি এনসিপিআই এর যে দফতর, এনসিপিআই এর যে সরকারি ঠিকানা নির্বাচন কমিশনকে দেওয়া রয়েছে সেই ঠিকানা।
সামনেই একেবারে যে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআই এর যে পোস্টার, সেই পোস্টার ঝুলছে এবং এখানকার যারা ফাউন্ডার অর্থাৎ এই পার্টির যারা ফাউন্ডার শিউলি কুণ্ডু এবং উত্তীয় কুণ্ডু তারা এখন বাড়িতে নেই, তবে তারাই এই পার্টি তৈরি করেছেন এমনটাই বক্তব্য। তাদের যে লোগো, সেই লোগো হচ্ছে পেনের নিব এবং ত্রিপুরার নির্বাচনের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনেও তারা যোগদান করেছিলেন, তারা পার্টিসিপেট করেছিলেন। এখান থেকে একটি এনজিও চলে, এর পাশাপাশি একটি খবরের কাগজ, তার পাশাপাশি এনসিপিআই পার্টি এখান থেকেই তৈরি হয়েছে। 20 জন সাংসদ যারা গতকাল তৃণমূল কংগ্রেস ছেড়েছেন এবং স্পিকার ওম বিড়লার হাতে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তারা এনসিপিআই এর সঙ্গে যুক্ত হচ্ছেন। এই হচ্ছে এনসিপিআই পার্টির যে অফিস। তারা বলছেন যে 20 জন সাংসদ যারা যোগদান করেছেন তাদেরকে তারা অ্যাকসেপ্ট করেছেন এবং এই 20 জন সাংসদের সঙ্গে তারা পরবর্তী যে রাজনৈতিক কর্মসূচি, সেই কর্মসূচি সকলের সামনে আনবে এবং তারা পঞ্চায়েত নির্বাচনেও পার্টিসিপেট করেছিলেন। সঙ্গে সঙ্গে তাদের লোগোর কথাও তারা জানান। ক্যামেরায় রাজীবের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, হাওড়া। নতুন দলে যোগ দিয়ে এনডিএর পাশে বেসুরোরা। আমরা দেখলাম গতকাল দিল্লিতে টান টান উত্তেজনা। তৃণমূলের 20 জন বেসুরো সাংসদ তারা পৌঁছে গেলেন দিল্লিতে এবং তারপর স্ট্র্যাটেজি বৈঠক হয়। বেশ কিছুক্ষণের সেই বৈঠক হয় ভূপেন্দ্র যাদবের সঙ্গে। সেই বৈঠকে ছিলেন নিশিকান্ত দুবে এবং তারপর দেখা যায় যে লোকসভার অধ্যক্ষ তাকে চিঠিও দেওয়া হয়। তবে জানি জল্পনা ছিল তাহলে কি তৃণমূলের মধ্যেই নতুন ব্লক তৈরি হবে? না, নতুন ব্লক তৈরি হলো না। এই 20 জন বেসুরো সাংসদ তারা মিশে গেলেন এনসিপিআইতে, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই। তাদের সঙ্গে মিশে গেলেন তৃণমূলের 20 জন বেসুরো সাংসদ। নিশ্চয়ই চ্যালেঞ্জ একটা জায়গা থেকে, তবে এটা যে মানুষও তো সমর্থন করছে, কারণ মানুষ তো পরিবর্তন চেয়েছে বলেই তো ভোটটা অন্য জায়গায় দিয়েছে। সুতরাং মানুষও তো চাইছিল না, মানুষও তো চাইছিল যে পরিবর্তন আসুক, তাই জন্য তো ভোট দিয়েছিল, এগেনস্টে ভোট দিয়েছে এবারে। সুতরাং সেটাই হবে। মানে এই দল বেছে নেয়, এটা একটা সিস্টেম, এটা একটা আইনত ঘটনা, তাই জন্য এরকম বলে স্পেশাল এই দলকে বাছে নেওয়া না। আমরা এনডিএ শরিক হব, এনডিএ কে সাপোর্ট করবো, সেই জন্য 20 জন সদস্য সই করে একটা গ্রুপ তৈরি করেছে এবং সেটা একমাত্র মানুষের স্বার্থেই করা হয়েছে এবং উন্নয়নের স্বার্থেই সেটা করা হয়েছে। রাজ্য সরকার অনেকগুলো কর্মসূচি দিয়েছেন, সেগুলো প্রতিফলিত হওয়ার পরে মানুষের ভালো হবে বলে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। তাই আমরা একটা গ্রুপ তৈরি করে তাদেরকে সমর্থন করছি উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে। এটাই আমাদের কথা। আর তো দলের অস্তিত্ব কিছু আছে বলে মনে করছি না। তৃণমূল থাকলে কেমন করে হবে? সরকারে তো নেই। সরকার না থাকলে বিরোধী দলে থেকে কি উন্নয়ন করবেন? আপনাকে লড়াই করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, প্রতিবাদ করতে হবে। এই করে করে কত মানুষকে ধোঁকা দেওয়া যাবে বলুন? নতুন দলে যোগ দিয়ে এনডিএর পাশে তৃণমূলের বেসুরোরা। তৃণমূলের বেসুরোদের আক্রমণ কুণাল ঘোষের। এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। প্রথম দলের লোকেরা যে দ্বিতীয় দলের সঙ্গে কথা বলে তৃতীয় দলে জয়েন করছেন, তাহলে প্রথম দলের সঙ্গে দ্বিতীয় দলের বৈঠকে তৃতীয় দলের ব্যক্তি ছিল কিনা সেটাও এখনো স্পষ্ট নয়। তাহলে প্রথম দলের কিছু ব্যক্তি দ্বিতীয় দলে যোগদান করছেন, সেটা তারা বন্ধ করে দিলেন, তারা তৃতীয় দলের কাছে পাঠালেন। তৃতীয় দল যে গ্রহণ করছেন, হাতে একটা পতাকা দেয়া, দুটো মিষ্টি মিষ্টি কথা বলা, সেগুলো আমরা এখনো দেখতে পাইনি। এমনকি তৃতীয় দলের যেখানে জয়েন করছেন তারাও সবাই জানেন কিনা, তাদের কোন মিনিটসে হলো, কোন রেজলিউশনে হলো, সেগুলো এখনো স্পষ্ট নয়। তৃণমূলে নারদ কুণালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নয়নার। সম্মানহানির অভিযোগে সরব চৌরঙ্গীর বিধায়ক। সুদীপ বেসুরো হওয়ার পর কড়া আক্রমণ কুণাল ঘোষের। নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম করেও একাধিক মন্তব্য করেন কুণাল ঘোষ। নয়নার অভিযোগেও কুণাল আছেন কুণালে। মহিলাকে ডিসরেসপেক্ট করছেন, তার থেকেও আমার খারাপ লেগেছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তিনি বলছেন কথাটা, উনি কি করে জানছেন যে আমার স্ট্যান্ড কোথায়? আমি দিদির সঙ্গে সেটা কথা বলে নিয়েছি, ওনারা বলে দিচ্ছেন, আমার দায়িত্ব নিয়ে নিচ্ছেন, আমার দায়িত্ব নিয়ে বলে দিচ্ছেন যে আমি চলে গেছি। ভাই, হোয়াট ইজ দিস? Why you are speaking on behalf of me? আপনি আমাকে চেনেন? আমার তো নিজের একটা ব্যক্তিত্ব আছে, আমি তো ইন্ডিভিজুয়াল পার্সন। হতে পারে রিলেশন আমি ওনার স্ত্রী, কিন্তু স্ত্রী যে শুনবে তার তো কোনো কথা নেই। যার ভাষা যেসব প্রয়োগ করছেন সেটা তার নিজের রুচি বা তার নিজের পরিচয় সে দিচ্ছে, তাতে আমার কিছু আসে যায় না।
দিদিকে ভালোবাসি, দিদিকে সম্মান করি, দিদির সাথেই থাকবো, সে যেখানে যেতে হয় যাবো। আমি কাউকে কোনো অসম্মান করিনি। নয়নাদি আমার অত্যন্ত প্রিয় বৌদি। আমি উত্তর কলকাতার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি একজন বিধায়ক, তার অবস্থান কি পতির পুণ্যে সতীর পুণ্য, পতিত গেছেন বিজেপির দিকে। আমি শেষ অবধি চাইবো আমার প্রিয় বৌদি আমার সঙ্গে একসঙ্গে থাকুন। আমি বিউটি পার্লার নিয়ে খারাপ কিছু বলিনি। আপনি মেকআপ ছাড়া নয়নাদি আর মেকআপ নিয়ে নয়নাদি পাশাপাশি দেখুন, লোক চিনতে পারে কিনা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আলোয় নয়না বন্দ্যোপাধ্যায় আলোকিত। কে নয়না বন্দ্যোপাধ্যায় আর কোন সুদীপ দা, যে মমতাদির সঙ্গে গদ্দারি করে চলে যাওয়ার পর এই কুণাল ঘোষ তাকে ফিরিয়ে এনেছিল, মমতাদির কাছে নিয়ে গেছিল। উকুল রক্ষা করলে তো হবে না, একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। দুদিন বাদে এইটা গাইতে হবে তো। নন্দীগ্রামে কল্পতরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামকে খুব তাড়াতাড়ি রেল মানচিত্রে জোড়ার উদ্যোগ। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুর ঘোষণা, বিধায়ক যেই হন উন্নয়নে অঙ্গীকারবদ্ধ তিনি। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। নন্দীগ্রাম, এখানকারই বিধায়ক, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হয়ে নন্দীগ্রামে এসেছিলেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামের উন্নয়নে কল্পতরু। বিগত দিনে সাংসদ বিধায়ক হিসেবে যে পরিষেবা আপনাদের বন্ধু শুভেন্দু তার কাছ থেকে পেতেন, বিধায়ক যেই থাকুন, যেই সাংসদ থাকুন না কেন, আমি নন্দীগ্রামের ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। বাকি 2.5 একর জমি পারচেজ করে রেলকে দিয়ে দিলে আগামী কয়েক মাসের মধ্যে আপনাদেরকে আমি রেলে চড়াতে পারবো, এই বিশ্বাস আমার আছে। হলদিয়া নন্দীগ্রাম সেতু নির্মাণ, এটি আমাদের বড় কর্মসূচি। ফোল্ডার সেতু আমরা করব, যাতে জাহাজ চলাচলে কোনো অসুবিধা না হয়। এর বাইরেও এইচটি ক্যানেল সংস্কার সহ কাঠের ব্রিজগুলোকে পাকা ব্রিজে পরিণত করা। হলদিয়া উন্নয়ন পর্ষদের একাধিক উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। কৃষকদের ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে, বিদ্যালয়গুলি সাজানোর ক্ষেত্রে, আইসিডিএস সেন্টারগুলি নতুন ভাবে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে আমরা নানা সিদ্ধান্ত নিয়েছি। প্রায় 1100-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের 54টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি কল্যাণ বা সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন। মহিলারা পাবেন, কৃষকরা পাবেন, অসংগঠিত শ্রমিকরা পাবেন, বেকার যুবকরা পাবেন, ছাত্রছাত্রীরা পাবেন এবং সমাজের সমস্ত বর্গ, সমস্ত জায়গার লোকেরা পাবেন। তাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানে আধিকারিক কর্মচারীরা আপনাদের সহযোগিতা করে নাম নথিভুক্তকরণ করবেন আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। তাই আপনারা এই শিবিরের সুযোগ আপনারা নিন, এটা আমরা চাইব। নন্দীগ্রামের জন্য তিনি একাধিক প্রকল্পের কথা জানিয়ে দিলেন। রেল প্রকল্প থেকে ব্রিজ নির্মাণ কিংবা রাস্তাঘাট, ড্রেনেজ, পানীয় জল প্রকল্প, সবটাই কিন্তু তার গলায় উঠে এলো এবং তিনি রেয়াপাড়ার মঞ্চে দাঁড়িয়ে নন্দীগ্রাম আবেগে শান দিয়ে নন্দীগ্রামের মানুষের জন্য নানান উন্নয়নের কথাও বললেন।
ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। কলকাতার কাউন্সিলরের অফিসে কন্ডোম, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের অফিসের আলমারিতে কন্ডোম উদ্ধার। কলকাতার 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা। তৃণমূল কাউন্সিলরের অফিসে ত্রাণ, জমির দলিলও উদ্ধার হয়েছে। এই অনন্যার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। কাউন্সিলরের অফিসে একাধিক জমির দলিলও উদ্ধার হয়েছে। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে দেখা যাচ্ছে যে এই কাউন্সিলরের অফিসে কন্ডোম, আলমারিতে কন্ডোম। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। কাউন্সিলরের অফিস, সেখানেও কন্ডোম, তারই পাশাপাশি জমির দলিল কাউন্সিলরের অফিসে কেন? দেখো, 109 নম্বর ওয়ার্ড, সেই 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে অনন্যা বন্দ্যোপাধ্যায়, এবং সেই যে ওয়ার্ড অফিস একেবারে 3 তলা, একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সুমন, সেই ছবিটা দেখাচ্ছে। সেই 3 তলার যে ওয়ার্ড অফিস রয়েছে, সেই ওয়ার্ড অফিসেরই যে কার্যালয়, সেখানেই কিন্তু পাওয়া গিয়েছে একাধিক নথিপত্র, একাধিক জমির দলিল। যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন সময় ধরে যে এখানকার সাধারণ মানুষ, তাদের থেকে একেবারে প্রতিশ্রুতি দিয়ে বেশ কিছু জমির যে দলিল, তা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, এবং সেই বাজেয়াপ্ত করে রেখেছে অনন্যা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে এবং তার সাগরেদদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এবং বেশ কিছু নথিও পাওয়া গিয়েছে। একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে একাধিক বিষয়বস্তু, যে আপত্তিকর বিষয়বস্তু, নানান কিছু পাওয়া গিয়েছে, এবং কন্ডোম পাওয়া গিয়েছে, এবং আই পিল পাওয়া যাচ্ছে, অর্থাৎ কন্ট্রাসেপটিভ পিল, তা কিন্তু পাওয়া গিয়েছে। এবং একটি ওয়ার্ড অফিস, সেখানে এই ধরনের বস্তু কেন, এই ধরনের আপত্তিকর বস্তু কেন, এবং এই যে দলিল পাওয়া যাচ্ছে, এবং একই সঙ্গে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে, টাকা উদ্ধার হয়েছে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, এবং তা তদন্ত করছে পুলিশ। অনিন্দিতা। বেশ, ধন্যবাদ সুদীপ্ত। কিছু